বাংলায় একটা কথা আছে, চুরি করে কেউ যদি ধরা না পড়ে তাকে তো চোর বলা যায় না। তেমনি মিথ্যে বলে কেউ ধরা যদি না পড়ে যায় তাহলে তাকে মিথ্যেবাদীও বলা যায় না। তো আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যে কি বলবো, তিনি কখন কি বলেন, কোনটা সত্য কোনটা মিথ্যে, এই বিচার করা না বড় কঠিন। আসলে তাকে তো মুখের উপর কেউ বলে দিতে পারে না। কোনো ছোট ছেলে সে উলঙ্গ রাজাকে যেমন প্রশ্ন করেছিল যে রাজা তোমার কাপড় কোথায়, তেমন করে আমাদের মুখ্যমন্ত্রীকে বলার কেউ নেই। তিনি ভোটের প্রচারে গিয়ে এমন একটা বড় মিথ্যা বলেছেন যেটা শুনলে আপনাদের হাসি পাবে, হাসতে হাসতে পেটে ব্যথা ধরে যাবে। আমি সেই কথাটা শোনাবো আপনাদের, শুনিয়ে আমি বলবো কেন মিথ্যে, কতটা মিথ্যে, কেমন মিথ্যে, কতটা জল সেটা আপনাদের আমি বুঝিয়ে দেবো। এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাকি বলছে, এখন মুখ্যমন্ত্রী কেমন মিথ্যা বললেন, ডিগবাজিও খেতে পারলেন না মিথ্যে বলে, সেটা কেমন করে ফাঁস হবে, আসল সত্যটা কি সেটা জানতে দেখুন ও শুনুন পিনাকি বলছে। মিথ্যে আমরা কম বেশি সকলেই বলি, কিন্তু অকারণ মিথ্যে বলা, এই অকারণ মিথ্যে বলা এবং অপরের ঘাড়ে দোষ চাপানোর জন্য মিথ্যে বলাটা সবচেয়ে বেশি অপরাধের। আমি যখন স্কুল জীবনে ছিলাম, একদিন স্কুল দেরি করে যাওয়ার কারণ হিসেবে একটা মিথ্যা বলেছিলাম, আর সেই মিথ্যার পরিপ্রেক্ষিতে আরো মিথ্যে আমাকে বলতে হয়েছিল। তখন আমার একজন শিক্ষক আমায় বলেছিল, এমন মিথ্যা বলবি না যেটা প্রমাণ করার জন্য আরো মিথ্যে বলতে হয়। তখন থেকেই আমি সেটা অভ্যাসে আনার চেষ্টা করেছি এবং অনেকটা সফল হয়েছি মিথ্যে না বলা থেকে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, তাকে তো কেউ শেখাবার নেই, তিনি সব জানেন, তাকে কোনো বিষয়ে জ্ঞান দেওয়া যাবে না। তিনি, আমি বক্তৃতাটা শোনাবো, তার ছোট্ট অংশ শোনাবো, তার আগে একটু বলে নিই। দেখুন, তিনি 15 বছর রাজ্য চালানোর পর এখন তিনি আর কিছু বলতে পারছেন না যে আমি এই করেছি। তিনি এখন আর এটাও বলতে পারছেন না আমার এই করা বাকি আছে, কারণ উনি তো অনেক মিথ্যা বলেছেন, আমি এই করেছি সেই করেছি, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা বলে অনেক করে ফেলেছেন। এখন তার করার কিছু বাকি থাকতেই পারে না। এবারে বিজেপির যে ম্যানিফেস্টো বা ভরসাপত্র প্রকাশিত হয়েছে তাতে একটা মারাত্মক কথা বলা হয়েছে ক্ষমতায় আসার পর তৃণমূলের এই 15 বছরের যত দুর্নীতি তার একটি শ্বেতপত্র প্রকাশিত হবে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকবেন না, তিনি কালীঘাটের বাড়িতে বসে থাকবেন। কিন্তু তাই বলে তিনি এমন একটা কথা বলেছেন যাতে মনে হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য মহাকারণ থেকে বিদায় নেওয়ার পর, তিনি পরাজিত হওয়ার পরে তিনি তার পাম এভিনিউয়ের ওই ছোট্ট ফ্ল্যাটে বসে বসেও চুরির টাকা খেতেন, এমন মিথ্যাটা উনি বলে ফেলেছেন। আমি আপনাদের শোনাবো সেটা। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন এই রাজ্যের দুর্নীতি কোনো ইস্যু নয়। 2011 সালে ক্ষমতায় আসার পর 2016 নির্বাচনে যখন তৃণমূল যাচ্ছে, তখন তৃণমূল দলের একের পর এক দুর্নীতি, চিটফান্ড কেলেঙ্কারি সব প্রকাশ্যে, তবুও বাংলার মানুষ তাকে জিতিয়েছে। এরপরে 2021 সালে আরো চুরি স্পষ্ট হয়ে গেছে। গোটা রাজ্যে দুর্নীতির যা প্রকাশ পেয়েছে, দগদগে ঘায়ের মতো পুঁজ রক্ত বেরোচ্ছে সরকার দিয়ে। তখনও মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেছেন। আর এই যে জিতে যাওয়া, বাঙালি থেকে জিতিয়ে দিয়েছে বা তৃণমূল জিতে নিয়েছে, তার ফলে ওনার একটা বিশ্বাস হয়ে গেছে দুর্নীতি নিয়ে কিছু হয় না। তাই দেখুন, পার্থ চট্টোপাধ্যায় ছাড়া আর বাকি খ্যাতনামা জেল খাটা যারা, তাদের সকলকে প্রার্থী করেছেন মমতা। এমনকি রেশন দুর্নীতিতে জেল খাটা বালু, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ভাই বালু, ভালো নাম জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি জেল খেটে এসেছেন, তাকে প্রার্থী করা হয়েছে সেই তারই কেন্দ্র হাবড়ায়। জিততে পারবেন কিনা খুব সন্দেহ। সেখানে বালু ভালো, এটা প্রমাণ করার জন্য উনি কি বলেছেন একটু শুনে নিন। তারপরে আমি এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসত্য কথা বলা, তার টাইম লাইনটা আপনাদের আমি বুঝিয়ে দেবো। শুনুন মুখ্যমন্ত্রী কি বলেছেন।
কারণ সিপিএমের ওই পচা সিপিএম পার্টির 1.5 কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল, আর তাদের রেশন ফলস নামে নিজেরা নিত আর পার্টি ফান্ডের টাকা নিত। এই 1.5 কোটি মানুষকে বাদ দিয়েছিল ফলস রেশন কার্ডকে। এই চুরিটা সত্যি হাসি পাওয়ার মতো, সত্যি হাসি পাওয়ার মতো। বালু 2011 সালে যেটা করিয়েছে আমাদের মা মাটি মানুষ সরকার, তারা ক্ষমতায় এলো, কত আশা, কত আশা। তারপরে না আমাদের মুখ্যমন্ত্রী বিধানসভায় বারংবার বলতেন আমি 10 কোটি মানুষকে রেশন দিই, 10 কোটি মানুষকে রেশন দিই, কিন্তু তখন পশ্চিমবঙ্গের জনসংখ্যা ছিল 9.5 কোটি। এই 50 লক্ষ মানুষকে তিনি কি করে রেশন দিচ্ছিলেন, যদিও রেশনের যা দেওয়া সেটা সবটাই কেন্দ্রই দেয়, কি করে দিচ্ছিলেন তিনি? এই প্রশ্নটা কিন্তু সবার মধ্যে ছিল, কিন্তু তিনি দিচ্ছিলেন 10 কোটি মানুষকে। 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর একটা নতুন আইন চালু করলেন দেশে, ONORC, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড। মানে গোটা দেশেই আলাদা আলাদা রাজ্যের যে রেশন কার্ড ছিল সেটা থাকবে না, একটা কেন্দ্রীয় পোর্টাল হলো, তাতে রেশন কার্ড নথিবদ্ধ হলো, সকলের জন্য একটা করে রেশন কার্ড। তখন দেখা গেল এই রাজ্যে 1.114 কোটি, মানে 1,14,00,000 জাল রেশন কার্ড। সংখ্যাটা ভাবুন, 1,14,00,000 রেশন কার্ড বাতিল হলো এই সময়ে। মানে 2011-এ ক্ষমতা এলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর 2019 সালে এই আইনটা হলো। তখনও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার, মানে মামাটি মানুষ সরকার, গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, তিনি বললেন আমি এই কেন্দ্রের এক দেশ এক রেশন কার্ড নীতি মানি না। উনি মানতে চাইলেন না, করলেন না। এখানে যাচাই করার কথা ছিল যত জনসংখ্যা তত রেশন কার্ড আছে কিনা। এরপরে 2021 সাল, তখন সুপ্রিম কোর্ট তিরস্কার করে যে কি এটা, সব রাজ্য মেনে নিয়েছে, এই রাজ্য কেন ONORC মানছে না? ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড কেন পশ্চিমবঙ্গ সরকার মানছে না? এরপরে রাজ্য সরকার মানতে বাধ্য হয়। 8 মার্চ ধরে এই প্রক্রিয়াটা চলে। মানে 2021 সালের শেষ দিকে গিয়ে এই রাজ্যের 1.14 কোটি রেশন কার্ড বাতিল হলো। অথচ তিনি বলছেন, তিনি মানে হাস্যকর, মানে ভাবুন, তিনি বলছেন যে যত দোষ দিয়ে মামুলকে, রাজ্যে তো পরিবর্তন 2011 সালে হয়ে গেছে, তারপরে বুদ্ধবাবুর আমলের জাল রেশন কার্ড তো বাতিল করতে পারতেন তিনি, কিন্তু সততার প্রতীক এই সৎ কাজটা তো করেননি। অসততার পথ তো চলেছে 2021 সালের শেষ পর্যন্ত। মানে 2011 সাল থেকে 2021 সাল একভাবে রেশনের চাল, গম, ডাল, চিনি চুরি হয়েছে, কেরোসিন তেল চুরি হয়েছে এই রাজ্যে। কারা চুরি করেছে? রাজ্য সরকারের মন্ত্রিসভার কেউ জানতেন না, কিছু জানতেন না, আর ডিলাররা চুরি করে নিয়েছেন, কেউ বিশ্বাস করবে না। এই যে চুরির প্রক্রিয়াটা, এটা যখন ধরা পড়ে গেল, এখন তিনি বলছেন যে সিপিএম আর বিজেপি একসাথে জোট করে বালুকে জেলে পাঠিয়ে দিয়েছিল। কোথায় সিপিএম আর কোথায় বিজেপি? পশ্চিমবঙ্গ থেকে একেবারে গুজরাট যতটা দূরত্ব হয়, ভারতের মনে হয় সব থেকে দূরতম দুটো রাজ্য। এই যে 2000 কিলোমিটার পূর্ব আর পশ্চিম, এতটা দূরত্ব সিপিএম আর বিজেপির মধ্যে। তারা ছক কষেছে, তারা বালু ভালো ছেলে, বালু বড় ভালো ছেলে, বালু বড় সুবোধ বালক, সে কোনো চুরি চামারি করেনি। অথচ বালু যখন গ্রেপ্তার হয়েছিলেন তখন বালু নিজে কি বলেছিলেন? আমি না আমাদের সততার প্রতীক এই কথাটা বলার পর আমি একটু ইতিহাস ঘাটতে শুরু করলাম, খুঁজে বের করলাম তখন বালু কি বলেছিলেন। তার জেল হয়ে যাওয়ার পর যখন স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তিনি বলেছেন বিজেপি আমাকে চক্রান্ত করে জেলে ভরলো, আর এর পেছনে সবচেয়ে বড় মাথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। না, সুজন চক্রবর্তী, বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, কারো নাম তো বালু বলেননি। আমার মনে আছে, তবু আপনাদের আমি এই লেখাটা বের করেছি। সেই সময়
আমাদের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? 27শে অক্টোবর 2023 বালু গ্রেপ্তার হন। তারপরে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি শুনেছি বাড়ি বাড়ি গিয়ে ইডির গোয়েন্দারা তল্লাশির নামে চিনির কৌটো উল্টে দেয়, ঘিয়ের শিশি উল্টে দেয়, বাড়ির মেয়েদের কত রকম পোশাক আশাক থাকে, তাদের কটা শাড়ি আছে তারও তল্লাশি নেয়। যখন বালুর বাড়িতে রেড চলছে তখন মুখ্যমন্ত্রী এগুলো বলছেন। আমার বাড়িতে তো কেউ চিনির কৌটো উল্টোতে আসেনি, কেউ ঘিয়ের শিশি উল্টে দেয়নি, তেলের শিশি ভাঙলো বলে কুকুর ওপর রাগ করো। বালু বড় ভালো ছেলে, বালু বড় সুবোধ বালক। তখন তিনি এটাও হুমকি দিয়েছিলেন, বালু সুগারের রুগী, জেলের মধ্যে ওর যদি কিছু হয় আমি ইডি আর বিজেপিকে দেখে নেব। ঈশ্বরের কৃপায় বালুবাবুর কিছু হয়নি, তিনি জামিন পেয়েছেন, কিন্তু এখনো বিচার চলছে। কিন্তু হঠাৎ করে মুখ্যমন্ত্রী এখন কেন এটা বললেন, হঠাৎ করে এই কাণ্ডটা কেন এখন বললেন, সেটা একটু জানানো জরুরি। সেটা জানানোর আগে জানানো দরকার কিভাবে এই দুর্নীতিটা হতো। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যে স্বল্প মূল্যে বিক্রির জন্য যেসব খাদ্যদ্রব্য এই রাজ্যে আসতো, সেটা যেসব জাল রেশন কার্ড ছিল সেগুলোর মাধ্যমে বিকৃত হতোই। সেগুলো বন্ধ হয়ে যাওয়ার পরেও বহু মানুষ রেশন নেন না, রেশনের পণ্য কেনেন না, আমাদের অনেকেই আছি। এরপরেও কি করা হতো, তারা কিনেছেন এবং কিছু মানুষকে তাদের যেটুকু প্রাপ্য তার চেয়ে কম দিয়ে এই সামগ্রীগুলো, কারণ এই সময়ে রেশনের চাল, রেশনের তেল, রেশনের ডাল, রেশনের গম বা চিনি এটা আর আগের মতো খারাপ মানের নয়, ফলে খোলা বাজারে সেগুলো বিক্রি করা হতো আর তার ভাগের টাকা ধাপে 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 একদম ওপর দিয়ে। আর আমাদের মুখ্যমন্ত্রী সততার প্রতীক, তিনি সবসময় বলতেন ওরা দুষ্টু, ওরা চোর করেছে, আমি চোর নই। তার সেই বিখ্যাত ডায়লগ আছে, মদন চোর, কুণাল চোর। কুণাল তো আপনাকে চোর বলেছিল দিদি ভাই। আপনি সবচেয়ে বড় বেনিফিশিয়ারি সারদার টাকার, রোজভ্যালির টাকার, চিটফান্ডের টাকার। আপনি সেই সময় যে যে সাংবাদিক গ্রেফতার হয়েছিলেন তাদের সকলের তো প্রমাণ পাওয়া গিয়েছিল বলে তাদের জেল খাটতে হয়েছিল। আপনার দলের নেতারা, তারা সবাই জামিনে মুক্ত। তারা কিন্তু কেউ এখন যে একবারে ছাড়া পেয়ে গেছেন তা নয়, তাদের বিরুদ্ধে অভিযোগগুলো এখনো রয়েছে। তারা যে কাজই করুন, রাজনীতি করুন আর সাংবাদিকতা করুন, তাদের বিরুদ্ধে যা যা অভিযোগ ছিল সব এখনো রয়েছে, বিচার পর্ব চলছে। আর এই চুরি এখনো তিনি, আমি প্ল্যাকার্ড যেন নিয়ে বসে আছেন, আমি চুরির ভাগ নিইনি, সবাই নিত। কিন্তু যে বসে বসে চেয়ারে বসে বসে আপনি দেখেছেন চুরিগুলো হচ্ছে এবং চুরিগুলো করতে দিয়েছেন আর ওই চুরির টাকায় দল চালিয়েছেন, সমান দায়ী, সমান দায়ী। বাংলা বুঝছে, বাংলা বুঝে গেছে, না বুঝলে বুঝিয়ে ছাড়বো। যত দিন না বাঙালি বুঝছে তত দিন বোঝানোর কাজটা করে যাব, দিনের পর দিন, দিনের পর দিন। যখন বাকিবুর রহমানের খোঁজ পাওয়া গেল, বাকিবুর রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে যখন ইডি নানা রকম তথ্য পেল, তখন পরিষ্কার হয়ে গেল যে মন্ত্রী, খাদ্যমন্ত্রী ছিলেন তিনি, জ্যোতিপ্রিয় মল্লিক, সরাসরি এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। সেই টাকা শুধু বালুবাবু ব্যবহার করেছেন আমি বিশ্বাস করি না, সেই টাকা তৃণমূল ব্যবহার করেছেন। অভিযোগটা তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু দলের তো সাজা দেন জনগণ আর ব্যক্তির সাজা দেয় আদালত। সেই আদালত ব্যক্তির সাজা দিয়েছে, জেল খেটেছেন, আরো হয়তো খাটতে হবে। আপনাদের বলি, এই ভোটের বাজারে আবার এই রেশন দুর্নীতির কাণ্ড চোখে পড়েছে। 12টি জায়গায় সম্প্রতি তল্লাশি চালানো হয়েছে, কারণ কলকাতার লর্ডসিনা রোডে এক ব্যবসায়ীর অফিসে তল্লাশি চালিয়ে দেখা গেছে যে মানে রেশন বন্টন যে মামলা, দুর্নীতি মামলা, তাতে তার নাম ছিল। এখন হঠাৎ করে 180টি ট্রাক আটক করে কেন্দ্রীয় সংস্থা ইডি। সেই ট্রাকে সরকারের ট্যাগ লাগানো ধান, চাল, গম
ধান তো আসে না, চাল গম চিনি এসব ছিল। এর পেছনে কত বড় দুর্নীতি আছে সেটা খতিয়ে দেখা শুরু হয়েছে আবার। আর তার জন্যই হাবড়ার বালু জ্যোতিপ্রিয় মল্লিককে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী আবার এই মিথ্যে কথাটা বললেন। আমি আবার প্রশ্ন করছি, 2011 সালে তৃণমূল ক্ষমতায় এলো, সিপিএম এ চলে গেল, আর 2021 সালের শেষে গিয়ে 1,14,00,000 রেশন কার্ড বাতিল হলো পশ্চিমবঙ্গে। তাহলে 1,14,00,000 রেশন কার্ডের যে রেশনের চাল গম চিনি সেটা কোথায় গেল, কারা নিল, কারা খেলো? এটা তো গরিব মানুষের জন্য প্রাপ্য। হ্যাঁ, আমাদের রাজ্যের গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ সবাইকার জন্য প্রাপ্য, এবং যদি আমাদের রাজ্যের কেউ না কেনে সেটা ফেরত যাবে, অন্য রাজ্যের গরিব মানুষ পাবেন। দরকার হলে গরিবের বরাদ্দ বাড়বে, কিন্তু কে অধিকার দিয়েছিল, কার পরামর্শে এই চুরি করা হয়েছিল? জবাব তো দিতে হবে। এবার ভোট এসে গেছে, সব চুরির জবাব মানুষ চাইবে। যে মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসে বলছেন শ্বেতপত্র প্রকাশ পাবে, তখন থেকেই এখন আমি সাধু, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে, এসবগুলো পার্থ চট্টোপাধ্যায় বেহালায় বসে বলছেন। তুমি মহারানী সাধু হলে আজ আমি আজ চোর বটে। বালুও বলবে এই কথাটা, সবাই বলবে। এত বছরের পর বছর ধরে রেশনের চাল গম চিনি কারা খেলো, কোথায় গেল, এর বিচার হবে না? মানুষ ছেড়ে দেবে? এর পরেও রাজ্যের দেনার শেষ নেই, কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো দেনা আছে নাকি? কোনো দায়ও নেই, কোনো দেনাও নেই, খালি সম্পদ আর সম্পদ আছে। কিন্তু আসল যে সম্পদ, সেই সম্পদটা ক্ষয়ে যেতে বসেছে। আজকাল দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার শরীরটাও ভালো নয়, বছর 71-এর বেশি হয়ে গেল বয়স। তিনি খানিক খুঁড়িয়ে খুঁড়িয়ে মঞ্চের এ প্রান্ত থেকে ও প্রান্ত করছেন, স্থির হয়ে দাঁড়াতে পারছেন না কোথাও। কোনো এক অস্থিরতা কাজ করছে তার মধ্যে। কেন? তিনি বুঝতে পারছেন ক্ষয়রোগ ধরে গেছে। এই রাজ্যের ক্ষয়রোগ আগেই ধরেছিল, এবার কিন্তু তার পালা। আমি জানি না শেষ পর্যন্ত ভোটের ফলাফল কোন দিকে চলে যাবে, কিন্তু আমি যে ইঙ্গিত পাচ্ছি তা অত্যন্ত খারাপ আমার গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীকের জন্য। আমি জানি না ভাইপো বাবুর কি হবে। এই প্রতিবেদন কেমন লাগলো জানি, অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।